ছায়া স্পর্শ পর্ব 20, লেখিকা ইফরা জান্নাত। আর তোমাদের সঙ্গে রয়েছে আমি, প্রীতম। তো চলো শুরু করা যাক। সকাল সকাল গোসল সেরে বেরিয়েছিল আরাধ্য। ইফরা তখনও গভীর ঘুমে ছিল। ঘুম ভেঙেছে রেনুর মায়ের ডাকে। রাতের ক্লান্তি এখনো বয়ে নিয়ে ঘুরছে। তলপেটের তীব্র ব্যথায় নড়াচড়া করাও দায় হয়ে উঠেছে তার। ঘরে এসে গোসল সেরে ভেজা চুল মেলে ব্যালকনিতে বসেছে। পেটে ক্ষুধা, তবে লোকটাকে না খাইয়ে সে খায় না। বেলা তখন 11টার ঘরে। ব্যস্ত ভঙ্গিতে ঘরে প্রবেশ করলো আরাধ্য। দ্রুত হাতে আলমারি হতে এক নীল রঙের ফাইল বের করে বেরিয়ে যাবে, তখন ইফরার জড়ালো গলা শুনে থামল। শুনছেন? গলা ব্যালকনি থেকে এলো। আরাধ্য দরজার দিকে না গিয়ে ব্যালকনিতে আসলো। ইফরা পেট চেপে রকিং চেয়ারে বসা। আরাধ্য এসে হাঁটু ভাঁজ করে বসল। হাতের ফাইল মেঝেতে রেখে ইফরার পেটে হাত রাখল। আলতো করে কয়েকবার হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, পেটে ব্যথা? ইফরা উপর নিচ মাথা নাড়ল। আরাধ্য ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। খেয়েছো কিছু? হুম। কেন? আপনি খাননি যে। আরাধ্য উত্তর করে না। হাতের ঘড়ির দিকে একবার তাকায়। ইফরা আবার প্রশ্ন করে, কি হলো, খেয়েছেন? আরাধ্য দৃষ্টি ফেরালো। ইফরার গালে হাত রেখে শান্ত গলায় বলল, প্রয়োজনীয় বিভিন্ন কাজে বাইরে থাকি এরা, আমার প্রতীক্ষায় না খেয়ে থেকো না। আরাধ্য হাত সরিয়ে নেবে, তবে হলো না। ইফরা তার হাতের উপর নিজের হাত রেখে গালের সাথে শক্ত করে চেপে ধরে বলল, ব্যস্ততা নিশ্চয়ই আমার থেকেও অতীব গুরুত্বপূর্ণ নয়? নয়, তবে। ইফরা ঠোঁটের উপর আঙুল রাখলো আরাধ্যের। ছোট বাচ্চার মতো আবদার করল, ক্ষুধা লেগেছে ছোট নবাব। আরাধ্য মুখ থেকে আঙুল সরিয়ে দিল। ইফরার কপালে গলায় হাত ছুঁয়ে দিল পরপর। জ্বর জ্বর লাগছে তোমার? গাটা ভীষণ গরম। ইফরা মাথা ঝাঁকিয়ে সায় জানালো। আরাধ্য হতাশ হলো। বারবার ঘড়িতে নজর দিচ্ছে। ইফরার নজরে এসেছে জিনিসটা। আরাধ্য ব্যস্ত ভঙ্গিতে আবার উঠে দাঁড়ালো। খাবার পাঠাই, খেয়ে নাও, আমি ঔষধ আনবো, আসছি। আরাধ্য বেরিয়ে যাবে, হাত টেনে ধরল ইফরা। আবারও মাথা পড়ল। আরাধ্যের মেজাজ চটে যাচ্ছে, তাকে যেতে হবে। ইফরা বলল, উদাসীন লাগছে আপনাকে, একটু অপেক্ষা করুন। আরাধ্য আবারও হাঁটু কেড়ে বসল। ইফরা বিড়বিড় করছিল। এক পর্যায়ে কিছু একটা বলে আরাধ্যের শরীরে ফুঁ দিল। তারপর হাত তুলে নিয়ে দাঁত দিয়ে নখ কেটে দিল। আরাধ্য কথা বলল না। মাঝে মধ্যেই হতাশা দূরে এই মেয়েটা টনিকের মতো কাজ করে তার জন্য। এবার উঠতে হবে এরা। ইফরা যেন আনমনেই বলল, বড্ড তাড়া করছেন আজ। আরাধ্য সেসব পাত্তা দিল না। বড় বড় কদম ফেলে দ্রুত বেরিয়ে গেল। দক্ষিণ পাড়ার অবস্থা ভীষণ খারাপ। ছোট খন্দকারের অস্বাভাবিক মৃত্যু মেনে নেওয়ার মতো নয়। আজান বাড়ির পিছনের দিকটায় দাঁড়িয়ে নিষ্ফল চাহনিতে প্রকৃতি দেখছে। মূলত ভাবনায় মজেছে সে। বেশ অনেকক্ষণ পর উড়ান এসে পাশে দাঁড়িয়ে ডাকল, ভাইজান, ও ভাইজান। আজান দৃষ্টি ঘোরালো। উড়ানের দিকে একবার তাকিয়ে দূরের এক বেঞ্চের দিকে এগিয়ে গিয়ে বসল। আজান শক্ত ধাঁচের মানুষ। তার বন্ধু বান্ধব নেই, যা আছে সব তার ভাই। বলতে গেলে দুনিয়ায় তার একমাত্র দুর্বলতা উড়ান। আজান বসে কয়েকবার শ্বাস টেনে অস্থিরতা কমিয়ে হাত ইশারায় উড়ানকে ডাকল। উড়ান এসে পাশে বসল। আজান উড়ানের মুখপানে তাকিয়ে কিছুটা শান্ত হলো বোধহয়। উড়ান অবুঝের নাই বলল, কি হয়েছে ভাইজান, বড্ড অস্থিরতা বহন করছো তুমি? আজান ডাকল, আরও কাছে আয়। উড়ান শুনল। আরও কিছুটা কাছে গিয়ে বসে আজানের বাহুতে মাথা রাখল। আজান হাত বুলায় উড়ানের কোকড়ানো চুলে। কিছু সময় চুপ থেকে বলল, তোর শহরে ফিরে যাওয়া উচিত ছোট। উড়ান অবাক হয়, কারণ কি ভাই? কারণ বললে বুঝবি তুই? বুঝবি না, তবে তোর গ্রাম ছাড়া উচিত। উড়ান মাথা তুলল। ভাইয়ের চোখের দিকে কিছু সময় তাকিয়ে কিছু একটা ভেবে বলল, যেতে বলছো চলে যাব, তবে। আজান থামিয়ে দিল, তবে আর কিছু না, ফিরে যা। তোকে নিয়ে পেরেশানি ভুগতে চাইছি না আমি। আমার জানের ভয় নাই, তবে তোর জান আমার জন্য দামি। উড়ান হো করে হেসে উঠল। হাসি থামিয়ে পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে বলল, জ্যান্ত লাশের জানের মায়া করাটাই হাস্যকর ভাই, আমার মরণে ভয় নাই। বলছিস? উড়ান অলস কণ্ঠে বলল, আমি প্রথমত নিঃস্ব হয়েছি ভালোবেসে, আপাতত দিনের পর দিন নিঃশেষ হচ্ছি তাকে অন্যের সাথে দেখে।
আজানের কণ্ঠ গম্ভীর হলো। থাপ্পাইয়া তোর 32টা দাঁত ফেলবো জানোয়ার। তোর মরণের ভয় নেই, তবে আমার তোর জানের ভয় আছে, বুঝেছিস তুই? যে দাঁতে হাড় চিবোতে পারি না ওই দাঁত রেখে কি হবে? মারো থাপ্পড়, ফেলে দাও দাঁত। আজান হেসে ফেলল। জোরে এক ঘুষি পড়ল ওনার পিঠে। উফ, ভাই লেগেছে কিন্তু। লাগার জন্যই দিয়েছি। উড়ান ভেঙচি কাটল। লাগার জন্যই দিয়েছি। আজান জুতা হাতে তুলে বলল, গেলি এখান থেকে? গেলি? দুই ভাই হাসিতে লুটোপুটি খাচ্ছে। ভর দুপুরে দুই ভাইয়ের আমোদকে যেন হিংসে করছে প্রখর কড়া রোদ। উড়ানের গরম সয় না, একটুতে ঘেমে একাকার হয়ে যায় সে। পাঞ্জাবি ভিজে উঠছে। সে হাসি থামিয়ে বলল, উফ, বালের গরম। দেখছো কি পরিমাণ দেহের ক্ষতি করছে আমার? তুমি বল কেমনে আছো এখানে? আজান চোখ পাকাল। তোকে ডেকেছি আমি? তবে কার বাল ছিঁড়তে এসেছিস তুই? বাহ ভাই, তুমি দেখি গালি দিতে শিখেছো। কি উন্নতি তোমার ভাই। হ্যাঁ, গেলি তুই শুয়োর নাকি? যাচ্ছি বাপ, যাচ্ছি। ভাই তো নয়, যেন জল্লাদ। আজান এবার জুতা খুলে ছুঁড়েই মারল। তবে বেশ সুন্দর মতো জুতা ক্যাচ করলো উড়ান। মুখে যুদ্ধ জয়ের হাসি। জুতার ব্লেড ধরে ডানে বামে নাড়িয়ে বলল, তোমার জুতোটাও তোমার মতো বিদকুটে ভাই। আজান দ্রুত উঠে দাঁড়াতেই জুতা নিয়েই ছুটে বাড়ির দিকে যায় উড়ান। আজান দাঁত দিয়ে ঠোঁট কামড়ে হাসে। সকালে বেরিয়ে রাতে ফিরল আরাধ্য। ইফরা তখন গভীর ঘুমে। গায়ের উপর কাঁথা ঢাকা নিয়ে শুয়ে আছে। বিছানার পাশে ঔষধের পাতাগুলো রাখা। ইরফাতকে দিয়ে ঔষধ পাঠিয়েছিল, খেয়েছে হয়তো। আরাধ্য এসে মাথার কাছে বসল ইফরার। মেয়েটার মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। কিছু সময় তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের কাছে এসে তার অস্ত্রের কারখানা থেকে চাপাতি জাতীয় কিছু একটা বের করে উল্টে পাল্টে দেখল। ধারালো অস্ত্র বাতির আলোতে চকচক করছে। সে এক ধ্যানে তাকিয়ে থেকে দেখল চাপাতির উজ্জ্বলতা। তারপর বেরিয়ে গেল ঘর ছেড়ে। যাবার আগে আগে আরও একবার এসেছিল ঘুমন্ত ইফরার কাছে। চুমু খেয়ে গিয়েছে কপালে। চিলেকোঠার ঘরে এলো আরাধ্য। এ ঘরে এক গোপন সুড়ঙ্গ আছে। আরাধ্য ঘরের পূর্ব কোণের দিকে গিয়ে কার্পেট সরালো। বড় একটা কাঠ চাপা দিয়ে তারপর কার্পেট বিছানো রয়েছে। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এটা যে কালকুটরির পথে যাওয়ার আরও এক রাস্তা। আরাধ্য সিঁড়ি বেয়েই নামছে। অন্ধকার আচ্ছন্ন সব কিছু। তবে এ পথে হাঁটতে সমস্যা হয় না তার। ধীরে ধীরে নিচে নামে। মাটির পথে হেঁটে কুঠুরিতে এসে থামল সে। চাপাতির গায়ে হাত বুলোতে বুলোতে এসে বসল। শান্ত দৃষ্টিতে চাপাতিটা দেখছে। রেশা বলল, আজ শিকার কে ছোট নবাব? আর তো একবার দেখল রেজাকে। পরক্ষণেই আবারও চাপাতির দিকে তাকিয়ে বলল, ক্যাপ্টেন সাহেবের কেচ্চাটায় না হয়ে আজ খতম করা যাক। বেচারা অনেক দিনের অতিথি। রেজা লুঙ্গি কাছাতেই বলল, বহুদিন বেড়ারে পালা হলো। শালা শুয়োরের সেবা যত্ন করতে করতে হাঁপিয়ে উঠেছি। আর্থ বাঁকা হাসল। বেঈমানের বেঁচে থাকা বিপজ্জনক। মুখোশের আড়ালে লুকায়িত শয়তানের বেঁচে থাকা পাপ। আরাধ্যের ভাষ্যমতে তার আদালতের বিচারক সে। এই আদালতে অন্যায়ের শাস্তি মৃত্যুদণ্ড। রেজা বলল, শিকার আনবো নাকি আপনি যাবেন ছোট নবাব? আরাধ্য উঠে দাঁড়ালো। চাপাতি রেজার দিকে ছুঁড়ে দিয়ে গট গট করে হেঁটে গেল বরবরাতে চালানো সেই ঘরখানায়। আরাধ্য ঘরে প্রবেশ করতেই দরজা লক করে রেজার নিচেও ঢুকে পড়ল। আরাধ্য গিয়ে রাজকীয় এক চেয়ারে আরাম করে বসল। কালো রঙের শার্টের বুকের বোতামখানা খুলে দিয়ে কলার আলগা করে দিয়ে ভাব ধরল। পুরো ঘরে বন্দি আর 3 জন রয়েছে। এর মধ্যে 2জন হলো একজন আর্মি ক্যাপ্টেন, অপরজন একজন পুলিশ কর্মকর্তা। দুজনেই প্রায় যুবক বললেই চলে। তবে বর্তমান অবস্থা তাদের ভীষণ করুণ। অপর একজন ব্যবসায়িক পার্টনার। রেজা দুটো লোককে এনে ফেললো আর্থের পায়ের কাছে। নেতিয়ে গিয়েছে শরীর। হাতের আঙুলগুলো কেটে নেওয়া হয়েছে বহু আগে। আঙুলগুলো নেই। শরীরের বিভিন্ন অংশে মাংস তুলে তুলে পোষা কুকুরের খাদ্য বানিয়েছে। আজ হাত জোর করে মাপ চাওয়ার কোনো উপায় নেই। ক্যাপ্টেন বসির কাঁদছেন। চোখের পানি স্পষ্ট নজরে এলো আরাধ্যের। আরাধ্য ঝুঁকে গিয়ে ডাকল, বশির ভাই, ও বশির ভাই, দোয়া দরুদ পড়েন ভাই, মৃত্যু অতি সন্নিকটে আপনার। ক্যাপ্টেন বশির হাসল। এতদিনের সাধনার আজ তবে সমাপ্তি ডেকেছিস। তা কখন কার্যকর হবে এই মৃত্যুদণ্ড? মরণের লাগি দেখছি বড্ড তাড়া আপনার। তা খোদার নিকট জবাবের প্রস্তুতি রেখেছেন তো? তুই সৃষ্টিকর্তা বিশ্বাস কবে থেকে শুরু করলি ভাই? আর্ধ অলস ভঙ্গিতে গা এলিয়ে বলল, নাস্তিক নই আমি। তবে পাপী আর পাপীর দোয়া সৃষ্টিকর্তা শোনে না। বুঝেছেন ভাই?
তোর পাপের খাতা পূর্ণ হবার দিন এসেছে ফারহান। এক চাকরিচ্যুত হয়ে কত পাপ করেছিস ভেবেছিস? অমানুষ হয়ে দাঁড়িয়েছিস। অমানুষের কারিগরটা কে ভাই, খুইলা বলেন তো, শুনি শুনি। বসিরের মুখ ফ্যাকাশ হয়ে যায়। আরতো উচ্চস্বরে ঘর কাঁপিয়ে হেসে উঠল। বসির তার দিকে চেয়ে থেকে বলল, দেখ ফারহান, মানছি তোর সাথে অন্যায় হয়েছে। আমি নাজির ভুল করেছি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আজ কতগুলো দিন এই কুঠুরি ঘরে বল তুই, বাইরের আলো অব্দি নজরে আসে না। মায়া কর। কিছুটা দম নিল বসির, কয়েকবার ঢোক গিলে বলল, ওই যে চেয়ে দেখ, নাজিরের দিকে দেখ, শরীর ভেঙে পড়েছে, হাতের উপরের মাংস কেটে নিয়েছে তোর লোক। আমাদের আর কিছু নেই ফারহান, যেতে দে। আমরা একবার পরিবারের নিকট যেতে চাই, কথা দিচ্ছি। এ কুঠিরের কথা কেউ জানবে না, কেউ না। আরাধ্য চুপ থেকে শুনল বসিরের সব মূল্যবান বক্তব্য। কিছুটা ভেবে ঝুঁকে গিয়ে হাতের উপর ভর রেখে শান্ত স্বরে বলল, চলেন একটা যুক্তিতে আসি ভাই। মানলে আপনার মুক্তি, সাথে অফিসারেরও। বসিরের হয়তো কথাটা পছন্দ হলো। সে দ্রুত উত্তর করল, কি কাজ কি ফারহান বল, তবুও মুক্তি চাই। আরাধ্য আবারও আয়েস করে বসল, চেহারায় হেলান দিয়ে চোখ দুটো বোঝে। বর্ডারে মাল আটকে আছে বসির ভাই, 1.5 কোটি টাকার মাল। আপনি আর অফিসার যদি সেই মাল আনে দিতে পারেন, তবেই মুক্তি আপনাদের। মুক্তির লোভে বসির বলল, এই তো সহজ কাজ, আমি যাব মাল আনতে। কবে যেতে হবে বল, বল না। ধীরে ভাই ধীরে। কাম এত সহজ হলে আমার ছেলেরা কবেই সপাটে মাল এনে ফেলত। সেই মাল আমি এতদিনে সাপ্লাইও মেরে দিতাম। আর তো থামল। বসে হয়তো কথাটার অর্থ ঠিক বুঝল না। সে প্রশ্ন করল, মাল কে আটকাইছে? বিজিবি। বসে চমকালো। যে মাল বিজিবির হাতে ধরা পড়েছে, সে জিনিস ফেরত আনা কেমনে সম্ভব? তবুও বলল, তোর কি মনে হয় তোর মাল এখনো বর্ডারে আছে? আছে। বসির হতাশার নিঃশ্বাস ছাড়ল। দেশদ্রোহী বানাতে চাইছিস? আর তো দুদিকে মাথা নাড়ল। হুম। তবে আপনি ভাব এমন ধরছেন যেন আপনি দুধে ধোয়া তুলসী গাছ। বসির মলিন হাসল। আর তো বলল, মনে পড়ে ভাই সেদিনের কথা? বেশি না, এই যে মাত্র 3 বছর আগের কথা। কতটা চতুরতা খাটিয়ে আমার বদনাম করিয়ে ছাড়লেন। বসির চেঁচিয়ে উঠল, পাপ করেছি, স্বীকার করেছি। আরে আল্লাহর কাছে হাজারবার মাপ চাইলে তো আল্লাহ একবার না একবার মাফ করে। তবে আমি তোর কাছে মাপ চাইছি। রাখেন তো আপনার এইসব ইমোশনের কথা। মালিকের কাছে নালিশ রাখেন আমার নামে। আমি পাপী, বলেন মালিকরে। পুলিশ অফিসার নাজির কথা বলে না, জিহ্বা কেটে নেওয়া হয়েছে তার। আর তো অফিসারকে দেখে বলল, কি অফিসার, স্বীকারোক্তি দেন, দেন না। সেদিনের মতো মিথ্যা স্বীকারোক্তি দেন। কি হইল, দেন। নাজির কাঁদছে। আর তো আবার বলল, মিথ্যাচার করেছেন আপনারা, দেশদ্রোহী আপনারা। দেশের সম্পদ আপনারা বিদেশে পাচার করতেন, বহিরাগত দেশের কাছে নিজেদের বিক্রয় করেছেন। ছ্যা, অথচ পুরো দুনিয়ায় জানলো দেশদ্রোহী আমি। বসির কথা বলছে না। আর তো হাত বাড়িয়ে চাপাতিটা হাতে নিল। রেজার দিকে ইশারা করতেই সে এসে চেপে ধরল বসিরের হাত। আর তো বসা ছেড়ে উঠে দাঁড়ালো। বসে খুন করে মজা নেই, ঠিক মতো এক কোপে মুন্ডুটা ফালানো যাবে না। বসির ছটফট করে বলছে, ফারান দেখ, এসব ধর্মে সইবে না। তুই পাপ করছিস, দিনের পর দিন মানুষ খুন করছিস। এসব আল্লাহ সহ্য করবে না। ছেড়ে দে আমাকে, তুই পিশাচ তো না। আর তো আঙুলে কান চুলকে নিল। ধারালো চাপাতির উপর একদলা থুতু দিয়ে আঙুলে ধারের জায়গায় মালিশ করল। এরপর বসিরের কানের কাছে মুখ নিয়ে বলল, ওপারে ভালো থাকবেন ভাই। বসির শুষ্ক ঢোক গিলে নেবার আগেই আর তো এক কোপ বসালো। বসিরের মুন্ডু সই ছিটকে কিছুটা রক্তে গিয়ে পড়ল রেজার মুখে। বসির জবাই দেওয়া মুরগির মতো ছটফট করছে। এতেই ক্ষান্ত হলো না আরাধ্য। পরপর কয়েকবার কোপ দিল একই স্থানে। মুন্ডুটা ঘাড় ছেড়ে পড়েই যাচ্ছিল, তবুও যেন একটুখানি ঝুলন্ত রয়েছে। এবার শেষ কোপটা দিয়ে ধর থেকে মুন্ডু আলাদা করল। এই বর্বরতায় অনেক আগেই চেতনা হারিয়েছে নাজির। রেজা বসিরের দেহটাকে বেশ যত্নে শুইয়ে দিল। আরাধ্য চাপাতিটা রেজার দিকে এগিয়ে দিল। রেজা ওটাকে রেখে ছোট একটা মাল্টি কুড়াল এনে দিল। আর্ধ কুড়াল হাতে লাশের পাশে বসল। এরপর ঠিক বুকের মাঝে কুড়ালের কয়েক কোপ ঢুকল। রেজা শান্ত চোখে এক বদ্ধ উন্মাদের কাজ দেখছে। আর্ধ উন্মাদ। রক্তের ঘ্রাণ নাকে আসা মাত্রই এক পৈশাচিক সত্তা জেগে ওঠে তার। রেজা নিষ্ফল চাহনিতে দেখছে।
তার চোখে ভয় নেই। আরতো বুক ফেড়ে কলিজা বের করে আনতেই রেজা ওয়েট মেশিন এগিয়ে দিল। আরতো বাসিরের কলিজা ওজন করে এক পাশে রাখল। এর শরীরের সব দরকারি বস্তু, যেমন হার্ট, কিডনি, প্রতিটি জিনিস সযত্নে দেহ থেকে আলাদা করে নিল। রেজা এক এক করে প্রতিটি জিনিস ছোট ছোট প্যাকেটে তুলছে। এদিকে আরাধ্য দক্ষ কষায়ের মতো দেহের মাংস টুকরো টুকরো করছে। বসিরের দেহের মাংসের কত শত টুকরো হয়েছে এসবের হিসাব আরাধ্যের নেই। রেজার প্যাকেজিং হতেই ঘরের কোণ থেকে বড় এক বালতি নিয়ে এলো। আজ আবারও কুঠুরি ঘরের স্বাদের রান্না হবে, খিচুড়ি রান্না হবে। এরপর এই খিচুড়ি বিলান হবে পাড়ার অভুক্ত কুকুরদের মাঝে। ভোজন হবে আজ। রেজা টুকরো মাংসের অর্ধেক বালতিতে পড়ল। বাকি যা অবশিষ্ট রইল আর্দ্র তাতে অ্যাসিড তরল ঢেলে দিতেই গলতে শুরু করলো। সাথে বিকট গন্ধ ছড়িয়ে পড়ল ঘরের সর্বত্র। বড় বড় নিঃশ্বাসে নেশাগ্রস্তের মতো গন্ধ শুঁকতে লাগলো আরাধ্য। মাংস ঝলসানোর গন্ধ তার ভীষণ প্রিয়। এই ঘরে কোনো স্বাভাবিক মানুষ হলে হয়তো গন্ধে উগলিয়ে আসতো, বমি করে ভাসিয়ে ফেলতো। তবে এই মানব দুজন যেন তাদের নেশাদ্রব্য হিসেবে এই গন্ধটাই শুকছে। মাতাল যেমন মদের ঘ্রাণে তৃপ্ত হয়, তারা দুজনেই ঝলসানো মাংসের গন্ধে তৃপ্ত। আর্ধ উঠে দাঁড়ালো। পুরো শরীর জুড়ে তখন শুধু রক্তের মাখামাখি, চোখে মুখে রক্তের ফোঁটা ফোঁটা দাগ। সে বেরিয়ে গেল ঘরের থেকে। রেজাও মাংসের বালতি হাতে করে ঘর ছেড়ে বের হলো। আরতির চেহারা গম্ভীর লাগছে। রেজা এই জিনিসটা বারবার খেয়াল করে। প্রতিবার যখন আরাধ্য কাউকে খুন করে তার চেহারা গম্ভীর হয়ে ওঠে। কারণটা রেজার অজানা নয়। নরম ভদ্র এক ছেলে আজ কসাইয়ের মতো মানুষ কাটছে। রেজার আফসোসে মুখ ছোট হয়ে আসে। কি দিয়েছে এই সমাজ আমাদের? আরাধ্য কুঠুরি ঘরের বড় ঘরখানায় এসে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। হাঁপাচ্ছে সে। চোখ বুজে কয়েকবার বড় বড় নিঃশ্বাস টানল। রেজা এক বালতি পানি এনে বিছানার কাছে রাখল। সে হাত মুখ ধুয়েছে। মুখে লেগে থাকা রক্ত তরলগুলো এখন আর নেই। পানি রেখে সাবানার এক তোয়ালে এনে সে ডাকল, ছোট নবাব। আরত উঠে বসল। রেজার হাতে থেকে সাবান নিয়ে রক্তাক্ত হাতে মাখল, মুখে মাখল। এরপর হালকা কুসুম গরম পানিতে হাত মুখ ধুয়ে নিল। কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।